গল্পের নাম খোঁজ। গল্পটি লিখেছেন রূপান্বিতা রায়। সকালে ঘুম থেকে উঠেই মনটা ভালো হয়ে গেল দ্বীপের। আজও ছুটি, কি মজা। আসলে রবিবার তো ছুটি থাকেই, তবে রবিবারগুলোতে বাড়ির কাজও থাকে অনেক। বাবার অ্যাঞ্জিওপ্লাস্টি হবার পর থেকে বাজার হাটও নিজেই করে। সপ্তাহের মাঝে প্রয়োজনে অনলাইনে জিনিস আনিয়ে নিলেও পাড়ার অসীম কাকুর দোকান থেকেই মালপত্রও আনতে হয়। অসীম কাকু সেই কবে থেকে বাবার বন্ধু। ওনার দোকান থেকে না নিলে হয়? এই তো কোভিডের সময় বাবা, মা ও তিনজনেই যখন কুপোকাত হয়েছিল, অসীম কাকু দিনের পর দিন মালপত্র কিনে পাঠিয়ে দিতেন। ওনার তখনও অনলাইনে পেমেন্টের সুবিধা ছিল না। একেবারে সুস্থ হয়ে দ্বীপ টাকা মিটিয়ে দিয়েছিল। এত করার পরে মানুষটার দোকান থেকে না কেনা অন্যায় হতো। তাই রবিবার মানেই অনেক অনেক কাজ। কিন্তু আজ অফিসে বলে করেই ছুটি নিয়েছে, নইলে ফিনান্সিয়াল ইয়ার এন্ডের সঙ্গে সঙ্গে তো ছুটিটাও মার যেত। আয়েস করে চা খেতে খেতে নিউজ পেপার পড়তে পড়তে দ্বীপ ভাবছিল আজ কি করা যায়। অফিস না থাকলেও বাড়িতে বসে থাকতে ইচ্ছে করছে না ওর। আর ওর অফিস না থাকলেও বাকি সব বন্ধুদের তো অফিস আছেই, তাই তাদের কাউকেও পাবে না আড্ডা দেবার জন্য। তাহলে কি করা যায়? সিনেমা দেখবে? সেরকম কোনো ভালো সিনেমা তো চলছে না কোথাও। অধীর হয়ে একবার বাইরের দিকে তাকালো দ্বীপ। মার্চের মাঝামাঝি হয়ে এলেও আজ সেরকম গরম নেই। দুদিন আগে ঝড় বৃষ্টি হয়েছিল। এখনো একটা নরম মেঘ আছে আকাশে, রোদ নেই একদম। আহা, এমন সুন্দর দিনে যদি একটু বেড়াতে যাওয়া যেত। কদিন পর থেকেই তো মারাত্মক গরম পড়ে যাবে। ব্যাস, বেড়ানোর গুড়ে বালি পড়ে যাবে। কিন্তু বাবার এখনো ফাইনাল চেক আপ হয়নি। এই অবস্থায় বাবাকে নিয়ে কোথাও যাওয়া কি ঠিক হবে? আর বাবা না গেলে মাও কোথাও যাবেন না। বেজার মুখে ব্রেকফাস্টের পরোটা আর আলুর দম খেতে খেতে ভাবছিল দ্বীপ। আজ ওর স্পেশাল ছুটির জন্য স্পেশাল ব্রেকফাস্ট বানিয়েছেন মা। যতই ডায়েটের চক্করে আজকাল লুচি পরোটার সঙ্গে আড়ি হয়ে যাক না কেন, বাঙালি বলে কথা, ওর জীবনের পার্মানেন্ট ক্রাশ হলো লুচি, কষা মাংস, বাংলা ব্যান্ডের গান আর বাংলা বই। বাংলা বই কথাটা মাথায় আসতেই মনে মনে ইউরেকা বলে উঠল দ্বীপ। ওর বাড়িতে অজস্র বই। খুব ছোটবেলা থেকেই ওর গল্পের বইয়ের প্রতি ভালোবাসা। আর ভাগ্যক্রমে ওর বাবা মা কখনোই পড়ার বইয়ের চাপে গল্পের বইকে ভুলে যেতে বাধ্য করেননি। বরং রাতে খেতে বসে, ওদের তখনও খাবার টেবিল আসেনি বাড়িতে, মেঝেতে আসন পেতে বাবু হয়ে খেতে বসতো সবাই। তখন বাবা জিজ্ঞাসা করতেন, এখন কি বই পড়ছিস রাজা? মহা উৎসাহে গল্প বলতো ও। আসলে বাবার তো পড়ার সময় ছিল না একেবারেই। উদয়স্ত পরিশ্রম করতেন সংসারটাকে একটু ভালো রাখার জন্য। ওর কথা শুনে যেন বাবা পড়ার আনন্দ পেতেন। নতুন বই কিনতে পারতেন না বেশিরভাগ সময়, তাই পুরনো কাগজের দোকান থেকে কেজি দরে পুরনো গল্পের বই কিনে আনতেন ওর জন্য। সেজন্যই বাড়ি ভর্তি ওর গল্পের বই। তবে এখনকার লেখকদের বই সেভাবে নেই ওর সংগ্রহে। অথচ শুনেছে বেশ কিছু লেখক আছেন যারা অত্যন্ত জনপ্রিয় এবং তাদের লেখার পরিধি ও গভীরতা দুই অসামান্য। আজ কলেজ স্ট্রিটে গেলে কেমন হয়? একটা দিন না হয় কাটুকে একটু অন্যরকমভাবে। উদ্দেশ্যহীনভাবে হাঁটবে কলেজ স্ট্রিটের এ প্রান্ত ও প্রান্ত। ফুটপাতের বইয়ের দোকানে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখবে, হাতে নিয়ে একবার গন্ধ শুঁকবে। তারপর পছন্দের বই বগল দাবা করে ঝালমুড়ি খাবে কলেজ স্কোয়ারের সেই বেঞ্চিগুলোতে বসে, সেই কলেজের জীবনের মতো, যখন চোখে ছিল অনেক স্বপ্ন কিন্তু পকেটে রেস্ত ছিল না তেমন। কলেজ স্কোয়ারের বেঞ্চে বসে বসে ভাবত, একদিন এই কাছাকাছি রাস্তা দিয়ে কত মনীষীরা হেঁটে গেছেন। আজ আমার মতো নগণ্য একজন এখানে বসে আছি। এও কি কম প্রাপ্তি? এভাবেই নিজেকে ভালো রাখার চেষ্টা করতো তখন। অনেক দিন যাওয়া হয়নি। আজ জীবন ওকে যা দিয়েছে তার কৃতজ্ঞতা জানাবার জন্যও তো যাওয়া প্রয়োজন। আর বেশি না ভেবে রেডি হয়ে নেয় দ্বীপ। মা একটু গাঁইগুই করছিলেন ঠিকই, দুপুরে বাড়িতে খাবে না শুনে, কিন্তু বইয়ের কথা শুনে আর কিচ্ছুটি বলেননি। পরিকল্পনা মাফিক বেরিয়ে পড়ে দ্বীপ। ওর বাড়ি থেকে বাসে করে কলেজ স্ট্রিট মিনিট 40-এর রাস্তা। তবে বছর দিয়ে পরে এই এলাকায় এলেও সব কিছুই যেন অবিকল একই রকম রয়ে গেছে। সেই ভিড়ে ঠাসা রাস্তা, কলেজের ছেলে মেয়েদের প্রজাপতি ওড়ানো হাসি, যা শুধু এই বয়সেই সম্ভব। আর সেই একরকম থেকে যাওয়া বইয়ের দোকানগুলো। ঝামাপুকুর লেনের একটি বিশেষ বইয়ের দোকান দ্বীপের খুব প্রিয় ছিল।
সেদিকেই হাঁটা দেয় ও। আরে দীপ ভাই, অনেক দিন পর, ভালো আছো তো? দীপ তো ভাবতেই পারেনি রাজুদা এতদিন পরও এভাবে নামে চিনতে পারবে ওকে। কি যে ভালো লাগলো শুনে। পরের মিনিট 15 বন্ধ হয়ে গেল দীপ বইপত্র নিয়ে। রাজুদার কাছে অনেক দুষ্প্রাপ্য, আউট অফ প্রিন্ট হয়ে যাওয়া বই থাকে। এমন অনেক বই থাকে যা ছোটবেলার গন্ধ মেখে থাকে। তেমনি বেশ কয়েকটা বই বেছে নেয় ও। দরদাম কোনোদিনই করে না ও। রাজুদা বেশি দাম নেবে না জানে, তাই দাম মিটিয়ে কাছের কচুরির দোকান থেকে পেট পুজো সেরে সোজা বাড়ির বাস ধরে। আজকাল ব্যস্ততার জন্য তার বই পড়াই হয় না। সেই সকাল 8:40-এর মধ্যে বেরোনো, ফিরতে ফিরতে 9টা, 9:30। সারাদিনের ক্লান্তির পরে যখন শরীর একটু আরাম চায়। আবার বাবার অ্যাঞ্জিওপ্লাস্টির পর থেকে বাবা মায়ের প্রতি নিজের দায়িত্ব নিয়ে খুব সচেতন হয়ে গেছে দীপ। তাই চেষ্টা করে প্রতিদিন একটু গল্প করার দুজনের সঙ্গে। আজকাল বুঝতে পারে দুজনেই এই সময়টুকুর জন্য অপেক্ষা করে থাকে। তবে আজ বইগুলো খুব টানছে। মনে হচ্ছে অনেক দিন পর স্কুল জীবনের সেই রাজা ফিরে এসেছে, যার স্কুলে গিয়ে মনে হতো কতক্ষণে ছুটি হবে আর আগের দিনের অর্ধসমাপ্ত বইটা নিয়ে বসতে পারবে। বাড়ি ফিরে মুখ হাত ধুয়ে বাবা মায়ের পাশে বসে একটু দীপ সারাদিনের গল্প বলে। জানো মা, রাজুদা, মানে যে দাদাটার সাথে পুরনো বইয়ের দোকান আছে না, আমাকে চিনতে পেরেছিল। খুব ভালো লাগলো। তা তো হবেই, পুরনো মানুষকে কি ভোলা যায়? ফেলে আসা দিনের মায়াই তো আমাদের বাঁচিয়ে রাখে, হেসে বলে ওঠেন মা। তাছাড়া রাজু রাজাকে চিনেছে। দুজনের নামের যখন এত মিল, ধরতাই দেন বাবা। এই দেখো, এই বইগুলো নিলাম। এই যে এই বইটা, মনে আছে বাবা, তুমি আমাকে কিনে দিতে? যে বইয়ের জন্য ঊর্ধ্বশ্বাসে বাড়ি এসেছে দীপ বাবার দিকে বাড়িয়ে দেয় সেটা। আহা, বই তো নয়, ওটা টাইম মেশিন যেন। মুচকি হেসে বইটা হাতে তুলে নেন বাবা। দুটো পাতা ওল্টাতে ওল্টাতেই ঝপাং করে কয়েকটা ছবি বাবার কোলের উপর পড়ে যায়। ও মা, দেখি কার ছবি? হাত বাড়িয়ে ছবিগুলো তুলে নেন মা। মোট 4টে ছবি। প্রথমটা মাস 6 বয়সের এক গোল্লা ছানার, সাদা কালো ছবি। সাদা জামার রঙিন প্যান্ট পরে ছড়ানো বেতের চেয়ারে বসা, চোখ ভর্তি কাজল, কপালে আর ছড়িয়ে রাখা বাম পায়ে কাজলের টিকা, গলায় একটা রজনীর মালা। অন্নপ্রাশনের ছবি বোধহয়। বাবা বলে ওঠেন, হ্যাঁ, নির্ঘাত কান্নাকাটি করেছিল, তাই ভালো জামা কাপড় খুলিয়ে বাড়ির হালকা জামা পরিয়েই তোলা হয়েছিল ছবিটা। পরের ছবিটা সাইকেলে বসা সেই ছেলেটাই, 3 চাকার ছোট্ট সাইকেলে। এও সাদা কালো ছবি, পিছনে কোনো এক ঠাকুরের মূর্তি। তৃতীয় ছবিতে সেই ছেলেটাই মাঠের মধ্যে ফুটবলের উপর পা দিয়ে দাঁড়িয়ে আছে। আর চতুর্থ ছবিতে ছেলেটির হাফ ছবি, অনেকটা আকারে বড় পাসপোর্ট সাইজের ছবির মতো। কি মানুষেরা, বই বিক্রি করে দেয়, ভিতরে কি আছে নেই একবারও দেখে না। খুব বিরক্ত হয়ে বলেন বাবা। হয়তো খেয়াল করেনি, মিনমিন করে সাফাই দেন মা। কোনো কিছুতেই খেয়াল নেই আজকাল কারো। আসলে কারো কিছুতেই যায় আসে না। স্মৃতি টৃতি সব এখন ফালতু ব্যাপার। বাবা কেন যে এত উত্তেজিত হয়ে পড়েছেন? উত্তেজনা ওনার শরীরের জন্য ভালো না একদম। আসলে নিজে তো একসময় এভাবেই বই এনে দিতেন দীপকে, তাই হয়তো সেই পুরনো দিনগুলোই ফিরে গেছেন। বাবাকে শান্ত করার জন্য অন্য বিষয়ে কথা বলতে যাবে দীপ, হঠাৎ মায়ের হাতে ধরা ছবিটার পিছনের দিকে চোখ যায় ওর। গোটা গোটা অক্ষরে লেখা, আমার টুটুন সোনা, অধীরাজ চন্দ্র, 1 শ্রাবণ 1382। পরের ছবিটা, মানে সেই 3 চাকার সাইকেলের ছবিটার পিছনে লেখা, আমার দুষ্টু টুটুন সোনা, 15 মাঘ 1385। তৃতীয় ছবিটার পিছনেও গোটা গোটা অক্ষরে লেখা আছে, গোবিন্দশীল মেমোরিয়াল শিল্ড জেতার পরে আমার টুটুন সোনা, 12 ভাদ্র 1395। কৌতূহল বসে 4 নম্বর ছবিটা উল্টে দেখে দীপ, সেই গোটা গোটা অক্ষরে লেখা, কেন চলে গেলি সোনা। এটাই কোনো সাল তারিখ নেই। বাবাও দীপের হাত থেকে ছবিগুলো নিয়ে দেখছিলেন। শেষ ছবিটা দেখে চমকে উঠলেন যেন। আহারে, বুক ভেঙে দীর্ঘশ্বাস ভেসে এলো। এরপরে কিছু না বলে উঠে গেলেন সোফা থেকে। একটু পরে দীপ দেখে বাবা শুয়ে আছেন খাটে। বাবা, কি হলো তোমার? এই সন্ধেবেলা শুয়ে পড়লে যে? কিছু না বললেও বাবার চোখের কোণে লুকোনো জলটুকুর আভাস পেল দীপ। অসুস্থ হবার পর থেকে বাবা বড্ড বেশি আবেগপ্রবণ হয়ে উঠেছেন।
একটুতেই মন খারাপ হয়ে যায় যেন। কষ্ট হয় দীপের। প্রকারান্তরে ওই তো দায়ী বাবার মন খারাপের জন্য। বসার ঘরে এসে দেখে মায়েরও মুখ মেঘলা। ইস, কেন যে ছবিগুলো হাতে পড়ল। দিনের শুরুটা যেমন ভালো হয়েছিল, শেষটা যেন ছন্দটাই কেটে গেল। ক্লান্ত লাগছে দীপেরও। বইটা শুরু করার যে উৎসাহ ছিল সেটাও যেন আর নেই। নিজের ঘরে ঢুকে শুয়ে পড়ল দীপ। না, ভালো লাগছে না। কিসের যেন একটা উচাটন, কি যেন একটা ঠিক হচ্ছে না। বিছানা থেকে উঠে পড়ে দীপ। বইটা খুলে ছবিগুলো হাতে নেয়। শখ করে একটা আতশ কাচ কিনেছিল বছর কয়েক আগে, সেটা হাতে তুলে নেয়। প্রথম ছবিটা, মানে যেটা অন্নপ্রাশনের ছবি, সেটাই বাচ্চাটার একটা বেতের চেয়ারে বসা। খালি চোখে নজরে পড়েনি, কিন্তু আতশ কাছে দেখা যাচ্ছে মেঝেটায় সুন্দর মোজাইক করা। উল্টো পিঠে বাংলায় লেখা সাল 1382। পরের ছবির পিছনে সাল 1385। ছবি দুটো দেখতে দেখতে দীপ বুঝতে পারছিল ওর মধ্যে একটা চাপান উতর শুরু হয়েছে। যদি কোনোভাবে ছেলেটার আসল পরিচয় জেনে ছবিগুলো তার পরিবারের হাতে তুলে দেওয়া যায়, তাহলে হয়তো বাবা খুশি হবেন। ইন্টারনেট খুলে দেখে 1382, মানে ইংরেজির অর্থাৎ গ্রেগরিয়ান ক্যালেন্ডারের 1975। আর দীপ জানে ছেলেদের সাধারণত 6 মাস বয়সে অন্নপ্রাশন হয়। তাহলে 1385, মানে ছেলেটির বয়স ছিল 3.5। 1978 সাল। এবার দ্বিতীয় ছবিটা হাতে তুলে নেয় দ্বীপ। সেই টুকুন সোনা ট্রাইসাইকেলে চেপে। পিছনে বৃহদাকার মা সরস্বতীর মূর্তি, সামনে কয়েকটা খাতা বই রাখা, প্লেটে প্রসাদ, একপাশে একটা স্লেট। হয়তো ছেলেটির হাতে খড়ি ছিল সেদিন। 3 নম্বর ছবিটা ফুটবল মাঠের ছবি, 1395 বঙ্গাব্দ, অর্থাৎ 1988। ছবির ক্রমাঙ্ক হিসেব করলে ছেলেটির বয়স 13.5 মতো হবে। পরের ছবির পিছনে কোনো সালের উল্লেখ নেই, কিন্তু দেখে মনে হয় ছেলেটির বয়স 15 হবে, অর্থাৎ 1990। একবার যে বইটা থেকে ছবিগুলো পাওয়া গেছে সেই বইটা নাড়াচাড়া করে দ্বীপ, যদি আর কোনো ছবি পাওয়া যায়। কিন্তু না, আর কিছুই নেই। অধীরাজ চন্দ, অধীরাজ চন্দ। ইন্টারনেটে একবার সার্চ করে দেখে নামটা, বেশ কয়েকটা নাম উঠে আসে। তারপরে মনে হয় 1990 সালেই যে মৃত, তার নাম সার্চ ইঞ্জিনে আসবে কিভাবে? অবশ্যই যদি না কোনো বিতর্কিত মৃত্যুর ঘটনা হয়। কিন্তু সেরকম অস্বাভাবিক কিছুর হদিশ নেই কোথাও। হতাশ হয়ে উঠে দাঁড়ায় দীপ। মাথার মধ্যে ঢুকে গেছে এই অধীরাজ চন্দ। এখন শান্তি পাচ্ছে না সমাধান না হলে। সেই ছোটবেলার স্বভাব। একবার ভেবেছিল বইয়ের দোকানদার রাজুদার সঙ্গে কথা বলবে, যদি কিছু জানা যায়। কিন্তু তারপরে মনে পড়ে রাজুদা বলেছিল ওরা বিভিন্ন জায়গা থেকে বই নিয়ে আসে। কখনো কলেজ স্ট্রিটের এদিক ওদিক দোকান থেকে ওরা বই নিয়ে আসে। আবার রাজুদার দোকানের পাশে একটা গুমটি ঘরে বই রাখা থাকে। জায়গার অভাবে গুছিয়ে ডিসপ্লেতে রাখা যায় না। কখনো মাসের পর মাস ধরে ওই ঘরটাতেই বই পড়ে থাকে। তাই রাজুদা হয়তো সাহায্য করতে পারবে না। ভাবতে ভাবতেই মাথায় আসে আরেকটি কথা, শিল্ড। ছেলেটা ফুটবল খেলত। গোবিন্দ শিল্ড মেমোরিয়াল শিল্ড জিতেছিল ছেলেটির দল। তাড়াতাড়ি আবার ইন্টারনেট খুলে বসে দ্বীপ। গোবিন্দ শিল্ড মেমোরিয়াল শিল্ড হুগলি জেলার একটা আন্তর্জাতিক স্কুল স্তরের প্রতিযোগিতা, যেটি 1970 সাল থেকে হয়ে আসছে। 2022 সালের একটি ছোট্ট রিপোর্ট ওর চোখে পড়ে। অতিমারির জন্য 2 বছর খেলা বন্ধ থাকার পরে সে বছর শিল্ড জিতেছিল রাজপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। এইটুকু জানতে পেরেই লাফিয়ে ওঠে দ্বীপ। একটা দিশা তো পাওয়া গেছে, এবার পরেরটাও হবে। ক্যালেন্ডারের দিকে তাকিয়ে দেখে এখনও বেশ কয়েকটা ছুটি পাওনা আছে। কালও একটা ছুটি নিয়ে নিলে হয়। কেউ বুঝবে না, দ্বীপের কোনো দায়ও নেই। কিন্তু তাও এটা বাবার জন্য করতেই হবে। চোখ বন্ধ করলেও তো দ্বীপ দেখতে পাচ্ছে সেই ছেলেবেলার দিনগুলো। সারাদিন কাজ করার পর ক্লান্ত শরীরে বাবা বাড়ি ফিরছেন, হাতে ফরমায়েশ মতো বই, চোখে স্বপ্ন ছেলে একদিন অনেক বড় হবে। আজকে সব কষ্ট সেদিন সার্থক হবে। বাবার চোখে বিষণ্ণতা দেখেছে আজ দ্বীপ, সেটুকু দূর করতেই হবে। পেট খারাপের মতো অমোঘ হাত বোধ হয় আর কিছুই হয় না। অফিসে সেটা জানিয়ে সোজা স্টেশনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে দ্বীপ। প্রথম গন্তব্য রাজপুর উচ্চ মাধ্যমিক স্কুল। সেখান থেকে আয়োজকদের বিষয়ে জেনে আয়োজকদের অফিসে যাবে। তারপর 1988-89 সাল নাগাদ কোন স্কুল জিতেছিল এই শিল্ড জেনে নেবে।
মাঝে সময় কেটে গেছে অনেকটা, তবু দ্বীপ পারবেই, অন্তত চেষ্টা তো করবেই। মাঝের কয়েক ঘন্টা কেটে গেল ঝড়ের গতিতে। রাজপুর স্কুলের প্রধান শিক্ষক মহাশয় প্রথমে অবাক হলেও ওর উদ্দেশ্য শুনে আয়োজকদের ঠিকানা দিয়ে দিলেন। আয়োজক বলতে অবশ্য একটি পরিবার। 1969 সালে তাদের পরিবারের কর্তা ফুটবল প্রেমী বৃদ্ধ গোবিন্দশীল গত হন। তার স্মৃতির উদ্দেশ্যেই এই শিল্ডের সূচনা। একসময় এই শিল্ড ছিল গোটা জেলার গর্ব, হাড্ডাহাড্ডি লড়াই হতো রীতিমতো। এখন কালের প্রভাবে জৌলুস আর নেই, তবু নিয়ম রক্ষার মতো হয় প্রতিযোগিতা। কিন্তু কি ভাগ্যিস, একটা লজ্জরে ডেস্কটপ কম্পিউটারে লিস্ট বানিয়ে রাখা আছে সেই প্রথম বছর থেকে সব বিজয়ী দলের নাম। এখানেও অবাক হয়েছিলেন ভারপ্রাপ্ত মানুষটি, কিন্তু তারপর দিয়ে দিয়েছিলেন স্কুলের নাম। 1988 সালে বিজয়ী স্কুল ঈশ্বরচন্দ্র বিদ্যাপীঠ। ঠিকানা নিয়ে সোজা স্কুলের উদ্দেশ্যে রওনা দেয় দ্বীপ। 2:30 বাজে। স্কুল শেষ হওয়ার আগে পৌঁছাতেই হবে। কাকে চাই? স্কুলে ঢোকার পরে প্রশ্ন করেন একজন। বেশভূষায় মনে হয় অফিস সহায়ক। আজ্ঞে, আমি একটু হেডমাস্টার মহাশয়ের সঙ্গে দেখা করতে চাই। ওনার পিছন পিছন ঘরে ঢোকে দ্বীপ। স্কুলের মতনই মলিন সেই ঘর। কলি ফেরানো হয়নি, বহুদিন হয়ে গেল। শান্ত ছোটোখাটো চেহারার প্রধান শিক্ষক মহাশয় কিছু একটা কাগজ পড়ছিলেন মন দিয়ে। স্যার, চমকে তাকালেন তিনি। আপনি? স্যার, আমার নাম দীপাংশু মিত্র, আমি কলকাতা থেকে আসছি। কলকাতা থেকে? কি ব্যাপার বলুন তো? একটু অবাক হন উনি। স্যার, আমি একজনের খোঁজ করতে এসেছি। খোঁজ? স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকেন উনি। আপনি কোথা থেকে এসেছেন? কার খোঁজ চাই? প্রমাদগণের দ্বীপ। স্যার, আমি অধীরাজচন্দ্র নামে একজনকে খুঁজছি, এই স্কুলের প্রাক্তনী। কি কি নাম বললেন? চমকে উঠলেন উনি। অধীরাজচন্দ্র বলে ছবিগুলো বের করে দ্বীপ। খানিকক্ষণ খুঁটিয়ে দেখেন শিক্ষক মশাই। কিভাবে জানলেন উনি এই স্কুলের প্রাক্তন ছাত্র? পুরোটা ব্যাখ্যা করে বলে দ্বীপ। আপনি শুধুমাত্র এই কারণে অফিস কামাই করে কলকাতা থেকে এত দূরে চলে এসেছেন? স্যার, আমার বাবার চোখে বিষণ্ণতা দেখেছিলাম। অ্যাঞ্জিওপ্লাস্টিটা হবার পর থেকেই বাবা একটু পাল্টে গেছেন, অভিমানী হয়ে গেছেন। হয়তো ভেবেছেন পুরনো স্মৃতির কোনো মূল্য নেই, বা থাকবে না আমার কাছেও। তাই এসেছি স্যার। যদি ওর পরিবারের কাউকে এই ছবিগুলো ফেরত দিতে পারি। তার জন্য এত দূরে এলেন কেন? বাবাকে মিছিমিছি বললেই পারতেন। নিজের কাছে ছোট হয়ে যেতাম স্যার। দীর্ঘশ্বাস ফেলেন হেডমাস্টার মশাই। আপনি একটু পাগল আছেন, জানেন তো। তবে এমনি পাগল যদি সবাই হতে পারত, নিদেন পক্ষে একজন দুজনও, তাহলে পৃথিবীটা অন্যরকম হবে। সেরকম কিছু না স্যার। আপনার বাবার সঙ্গে একটু কথা বলা যাবে? নিশ্চয়ই স্যার। ফোন করে দ্বীপ। বাবার হ্যালো শোনার পরে ফোনটা বাড়িয়ে দেয় হেডমাস্টার মশাইয়ের দিকে। হ্যালো, নমস্কার মিস্টার মিত্র, আমি ঈশ্বরচন্দ্র বিদ্যাপীঠের প্রধান শিক্ষক অধীরাজচন্দ্র বলছি। চমকে ওঠে দ্বীপ। আমি মারা যাইনি, যেমনটা আপনারা ভেবে নিয়েছিলেন। ছবিগুলো আমারই, কিন্তু হাতের লেখাটি আমার পাশের বাড়িতে ভাড়া থাকতেন এক কাকিমার। তাকে আমি ফুল কাকিমা নামে ডাকতাম। সেই কাকিমার নিজে নিঃসন্তান ছিলেন, কিন্তু আমাকে সন্তানের মতো স্নেহ করতেন। আমি তো ফুল কাকিমার কোলে পিঠেই বড় হয়েছি। আমরা ভাড়া বাড়ি বদলাবার পরে উনি খুব কষ্ট পেয়েছিলেন। শেষ ছবিটাতে হয়তো সেটাই বোঝাতে চেয়েছিলেন। তবে আপনার ছেলের সঙ্গে আলাপ হয়ে ভালো লাগলো। আজকালকার দুনিয়ায় এমনি পাগল, এমনি বাবার জন্য আমাকে পারতেই হবে। ভাবা ছেলে আছে, ভেবেও অবাক লাগছে। আপনি সঠিক শিক্ষা দিয়েছেন। আপনাকে আমার প্রণাম জানাই। ফোন ফিরিয়ে নিয়ে হাসে দ্বীপ। নমস্কার জানিয়ে বেরিয়ে আসে ওর ঘর থেকে। স্কুল শুনশান। ছুটি হয়ে গেছে হয়তো। ঘটাং ঘটাং করে স্কুল মাঠের এক প্রান্তের টিউবওয়েল থেকে জল ভরছে দুটি ছেলে। হয়তো অধীরাজও একদিন এভাবেই। দীপাংশু? ঘুরে তাকায় দ্বীপ। হ্যাঁ স্যার। আপনাকে না, তুমিই বলি। তোমাকে ঠিকভাবে থ্যাংক ইউ বলতে পারিনি, এখনও পারছি না। অনেকটা আবেগেশ আমাকে বিহ্বল করে দিয়েছে। এতদিন ধরে ছাত্র পড়াচ্ছি, একটা আদর্শ নিয়ে পড়াতে এসেছিলাম, কিন্তু এখন বড় হতাশ লাগে। কেউ যেন কারো কথা ভাবে না, ছাত্ররাও নিজেদের মতো। কিন্তু আজ তোমাকে দেখে মনে হচ্ছে বড্ড তাড়াতাড়ি হতাশ হয়ে পড়েছিলাম। আসলে সন্ধান চালিয়ে যেতে হয়,
তবেই পরশ পাথরের দেখা মেলে। স্যার, জানি না ফুল কাকিমা বেঁচে আছেন কি না, থাকলেও অনেক বয়স হয়ে গেছে এখন, কিন্তু আমি খুঁজে পেতে চাই ওকে। তুমি তুমি আমাকে সাহায্য করবে প্লিজ? বড় অপরাধী লাগছে, এই এতগুলো বছর ধরে মনেই পড়েনি ওর কথা। এখন আমি পাপস্খলন করতে চাই, আমাকে সাহায্য করবে প্লিজ? চুপ করে থাকে দীপ। ফুল কাকিমা, অফিসে কাজের চাপ, অধীরাজ স্যারের কী মনে আছে কে জানে, বাড়ি থেকে দূরত্বও এতটা। একবার স্কুল মাঠের দিকে তাকায় দীপ। ধুধু মাঠ, একপাশে একটা কদম গাছ, বাঁধানো টিউবওয়েলের ভিজে চাতাল আর একা একটা গোলপোস্ট। এইটুকুই তো প্রাপ্তি একটা গোটা জীবনের, স্মৃতি যা বাঁচিয়ে রাখে, আগলে রাখে, আবার সময়ে কষ্টও দেয়। ঘুরে তাকায় স্যারের দিকে দীপ। উদ্গ্রীব একজোড়া চক্ষু, ওর সম্মতির অপেক্ষায়। হাসে দীপ, তারপর হাত বাড়িয়ে দেয় অধীরাজের দিকে। ফুল কাকিমাকে খুঁজে পেতেই হবে। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনটি ক্লিক করে রাখুন।